শুরুতেই নজর রাখতেই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, কারণ শেখ হাসিনার হুঙ্কার, বিজয় দিবসে শেখ হাসিনার হুঙ্কার, সাম্প্রদায়িক শক্তিকে মদত ইউনূসের বিবৃতি, শেখ হাসিনার মোহাম্মদ ইউনূস ফ্যাসিস্ট বিবৃতি দেওয়া হচ্ছে। আর কি বিবৃতি সামনে এসেছে, প্রতিনিধি কৃষাণু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কৃষাণু, শেখ হাসিনার হুঙ্কার এবার সরাসরি মোহাম্মদ ইউনূসের সরকারের তরফে, ঠিক কি বলা হচ্ছে, কি বিবৃতি সামনে এসেছে? প্রিয়াঙ্কা, আজকে বাংলাদেশের বিজয় দিবস, এই দিবসে একটা বড় বিবৃতি শেখ হাসিনা, সেটাতে তিনি তোপ দেখেছেন হচ্ছে মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি, যেটা তিনি বলছেন যে এই সরকার উগ্র সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে এবং তাকে সাহায্য করছে। একই সঙ্গে তার বিবৃতি হচ্ছে যে এই ইউনূস সরকার হচ্ছে ফ্যাসিস্ট, এবং একই সঙ্গে তার কথা হচ্ছে যে এরা অগণতান্ত্রিক ভাবে ক্ষমতায় এসছে এবং এসেই হচ্ছে যে দেশকে চূড়ান্ত আর্থিক সমস্যার মধ্যে ফেলেছে, যেখান থেকে মন্তব্য করেছেন শেখ হাসিনা যে মানুষ ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে, এতটাই খারাপ পরিস্থিতি তৈরি করেছেন শেখ মোহাম্মদ ইউনূসের সরকার। প্রিয়াঙ্কা, একেবারে একদিকে যেমন আমরা দেখলাম বিজয় দিবসে সেখানে যেমন শেখ হাসিনার তরফ থেকে বিবৃতি এসেছে যেখানে ফ্যাসিস্ট শব্দটা উল্লেখ রয়েছে, তেমনি অন্যদিকে বিজয় দিবসে মোহাম্মদ ইউনূসের ভাষণ, যেখানে হাসিনা সরকারকে তোপ দেখেছে ইউনূস ফ্যাসিবাদী সরকার বলে আক্রমণ করেছেন। শোনাবো। ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে, এটা সবাই বুঝতে পারছিল, কিন্তু অর্থনীতিকে কি পরিমাণ ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে তার পরিমাপ সম্বন্ধে কোনো ধারণা করতে পারছিল না। শ্বেতপত্র প্রণয়ন কমিটি হিসেব নিকেশ করে এর পরিমাণ বের করে দিয়েছে। দিন দুপুরে সকলের সামনে থেকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে পাচার করে নিয়ে গেছে। কেউ বলার ছিল না, কেউ দেখার ছিল না। বিশাল বিশাল প্রকল্প নেওয়া হয়েছে ঋণের টাকায়। দেশে এমন ধরনের পোষ্যতোষী পুঁজিবাদ তৈরি করা হয়েছিল যার সুবিধাভোগী ছিল স্বৈরাচার ও তার সহযোগীরা। পাচার করা এই টাকা আপনাদেরই টাকা, তারা প্রকাশ্যে আপনাদের কষ্টার্জিত টাকা লুট করে বিদেশে ভোগবিলাসে ব্যয় করছে। 2025-এর শেষে বাংলাদেশে সাধারণ নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণায় ইউনূসের, তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। গত 3টে নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না, ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারণ। গত 15 বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন এবং সকল সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান, সবাই মিলে আমরা যেন ওই লক্ষ্য অর্জনে নানা প্রকার সৃজনশীল কর্মসূচি গ্রহণ করি। বিশেষ মনোযোগ দিয়ে ভুয়া ভোটারদেরকে তালিকা থেকে বের করে দিতে হবে। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। বাংলাদেশকে স্বাধীন করতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের লড়াই, বিজয় দিবসে ভারতের বীরদের স্মরণ, এক্স হ্যান্ডেলে 71-এর শহীদদের স্যালিউট রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর। সেনার বীর গাঁথাকে কুর্নিশ, দিল্লিতে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে মাল্যদান প্রতিরক্ষা মন্ত্রীর। আজ বাংলাদেশের 54তম বিজয় দিবস, ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস পালন। বাংলাদেশ থেকে 9 মুক্তিযোদ্ধা কলকাতায় এসেছেন। 1971-এ ভারতীয় সেনার কাছে পাকিস্তানের আত্মসমর্পণ, 71-এর 16ই ডিসেম্বর জন্ম স্বাধীন বাংলাদেশের। দিনটি বিজয় দিবস হিসেবে পালন ভারতীয় সেনাবাহিনীর। আর যখন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে একটা টানাপোড়েন, তীব্র চাপানুতর চলছে, ঠিক সেরকম একটা প্রেক্ষাপটে ভারতের মাটিতে এসে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কি বলেছেন শোনাবো আপনাদের। পিস লাভিং পিপল না, তারা দুই একটা হোস্টাইল, তারা সংখ্যায় খুবই কম। এটা মনে হয় এটা বৃহত্তর জনগোষ্ঠীর কথা না,
দে আর ভেরি ফিউ ইন নাম্বার। বাংলাদেশের 99.9% লোক ইন্ডিয়া সম্পর্কে ভালো ধারণা পোষণ করে, বিকজ ইন্ডিয়া আমাদের এত ঘনিষ্ঠ বন্ধু, তাদের উপর আমরা অনেকভাবে নির্ভরশীল। আমাদের সাথে যে আদান প্রদান সবকিছু, এই অশান্তি যে খবর আপনারা পান আসলে এটা কিন্তু সবসময় ওরকম না, ঠিক আছে? এটা পরে দেখা যেতে না এটা পিছনের কোনো ঘটনা এটাই করছে, ঠিক আছে? হ্যাঁ, এটা আসলে ইট ইজ নট লাইক দ্যাট। যে মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান এটা কেউ অস্বীকার করতে পারবে না, এবং তাদের সহযোগিতা ছাড়া আমাদের মুক্তিযুদ্ধ কোনোদিনই সাকসেসফুল হইতো না, এবং আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এবং তাদের ওই মুক্তিযুদ্ধের মাধ্যমে যে ভ্রাতৃত্ব বন্ধন আমাদের মধ্যে গড়েছে সেটা অটুট থাকবে, কেউ ভাঙতে পারবে না সেটা। কেন, যারা যারা শান্তি চায়, যারা শান্তিপূর্ণ সহ অবস্থান চায়, তারা অবশ্যই এটাকে মূল্যায়ন করবে, এবং আমরা ভবিষ্যতে যতদিন বাঁচি ততদিন মূল্যায়ন করবে। এটা যদি কেউ বলে তারা ভুল বলছে, এটা মুষ্টিমেয় কয়েকজনের কথা। বাংলাদেশে ভারত বিদ্বেষের বিষ প্রতিদিনই সুর চড়াচ্ছেন সে দেশের কট্টরপন্থীরা, বারবার দিচ্ছেন হাস্যকর সব হুমকি। শুনুন। সোমবার 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। 1971 সালে এই দিনেই স্বাধীন বাংলাদেশের জন্ম হয়, যার পিছনে বড় অবদান ছিল ভারতের। অনেক ভারতীয় সেনা বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ হন। এসব ইতিহাস ভুলে বাংলাদেশে এখন ভারত বিদ্বেষের বিষ। 5 আগস্টের পরে মনে হয় নাই, এই 10 দিন ধরে মনে হয়েছে বাংলাদেশ স্বাধীন। স্বাধীনতার ইতিহাসে তথাকথিত 71-এর স্বাধীনতার নাম দিয়া ভারতের গোলামির জিঞ্জিরে, পাকিস্তানের গোলামি বাদ দিয়া ভারতের গোলাম হয়েছিল বাংলাদেশ। অথচ এখন ভারতের বিরুদ্ধে বাংলাদেশ বিবৃতি দেয়। ভারতের বিরুদ্ধে কি দেয়? এখন না কিছুটা মনে হয় স্বাধীন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সরকারের হাতের বাইরে, সেখানে প্রচ্ছন্ন মদত রয়েছে সরকারের হিন্দুদের উপরে অত্যাচার করার। এর একসময় সমাধান হবেই। ভারতের পণ্য না গেলে না খেয়ে মরবে। 1 অক্ষর 1 ইঞ্চি পেটে কালির বুদ্ধি নেই, ঠিক আছে? যেটা করছে ওই জামাতের বুদ্ধিতে করছে। কট্টরপন্থীদের সুরে সুর মিলিয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিও। ভারতের এই কূটকৌশলের মধ্যে আমরা নিষ্পেষিত হয়েছি। ভারতের যে গভর্নমেন্ট ইজ এ রিয়েল সাপ্রেসিং গভর্নমেন্ট। ভারতে 140 কোটি লোকের মধ্যে 135 কোটি হচ্ছে দলিত, হরিজন, অচ্ছুত, মুসলমান এবং সাপ্রেসড 7 সিস্টার লোকজন। এদের মুক্তি দান করার জন্য আমরা যথেষ্ট। আমাদের দেশের সেনাবাহিনী এবং সৈনিকের সম্মুখ যুদ্ধে এলজিবিটি সমাজের সৈনিকরা কখনো কালেও জয়লাভ করতে পারবে না। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, গুরুত্বপূর্ণ হর্তাকর্তারা যখন ডাক্তার দেখাতে বিদেশে যান, লজ্জা লাগে না বাংলাদেশের রাষ্ট্রের যারা রাজনীতি করে যে এই দেশের নাগরিক হয়েছে আর এক দেশে ট্রিটমেন্ট নিতে যায়? এইরকম একটা নির্লজ্জ রাষ্ট্র ব্যবস্থা সে 53 বছরে আমাদেরকে দিয়েছে, এবং কোন রাজনৈতিক দলের নেতারা লজ্জিত না এই কারণে। দেখবেন সে মরতে সিঙ্গাপুরে যাবে, কিন্তু বাংলাদেশে ঢাকা মেডিকেলে ভর্তি হবে না। সে মরতে থাইল্যান্ডে যাবে, ব্যাংককে যাবে, ভারতে যাবে, তারপর বাংলাদেশের স্বাস্থ্য খাতকে সে ভালো করবে না। গত আগস্ট থেকে শেখ হাসিনা দেশ ছাড়া। তিনি বাংলাদেশ ছাড়তেই সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার শুরু হয়। এরপর ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর সংখ্যালঘুদের উপর অত্যাচারের মাত্রা কয়েক গুণ বেড়ে যায় বলে অভিযোগ। এই পরিস্থিতিতেও বারবার সৌহার্দ্যের বার্তা দিয়েছে ভারত। বিদেশ সচিব ঢাকায় গিয়ে বৈঠক করেছেন, বিদেশমন্ত্রীও সংসদে দাঁড়িয়ে বন্ধুত্বের বার্তা দিয়েছেন। কিন্তু বাংলাদেশের কট্টরপন্থীরা এর মূল্য বুঝছেন না, তাদের গলায় শুধুই হুঙ্কার। আমরা শুধু ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। যেই খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। সমস্ত হিন্দু এবং সনাতনীদের বলবো, আমরা সবাই একসঙ্গে মিলে তার প্রতিবাদে নামবো। প্রয়োজনে বাংলাদেশে ওই ইউনিট সরকারের ঘাট ধরে গদি থেকে নামিয়ে হিন্দুদের আমরা তারা যাতে সুরক্ষা পায় এবং তারা সঠিকভাবে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করতে হবে।
ভারতের চাপের মুখে সম্প্রতি সুর নরম করে বাংলাদেশের ইউনূস সরকার। সে দেশে সংখ্যালঘু নির্যাতনের কথা স্বীকার করে নেয় অন্তর্বর্তী সরকার। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকেও নিশানা করেছেন বাংলাদেশের কট্টরপন্থীরা। বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। নিউজ 18 বাংলা।